আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, ব্রিটেনের একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনি সংস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আইসিসিতে মামলা করার প্রস্তুতি নিয়েছে। বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ব্রিটেন সফর করে আসলেন, ঠিক সেই সময় এমন একটি সংবাদ আমাদের কাছে বা দেশের কাছে কেমন মনে হচ্ছে, যেখানে উনি আসার পরে ওনার প্রেস সচিব, প্রখ্যাত প্রেস সচিব এবং খুবই ক্ষমতাধর জনাব শফিক আলম, উনি ওনার ফেসবুকে একটি পোস্ট করলেন যে ব্রিটেনের এই সফরে সরকারের 5টি সফলতা রয়েছে। ঠিক সেই সময় এমন একটি সংবাদ আসলো। দর্শক, ঠিক এমন সময় এই ধরনের একটি সংবাদকে আপনারা কিভাবে দেখছেন? আমরা প্রথমেই উনি যেই সফলতাগুলো দাবি করেছে এটি একটু দেখি, তারপরের ধাপে আমরা আন্তর্জাতিক আদালতের মামলার বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম তার ফেসবুকে জানান যে এই সফরে 5টি সফলতা এসেছে। সফলতাগুলো হচ্ছে, একটা একটা করে আমরা বলছি। যদিও উনি বা ওনার সরকার এই 10 মাসের 11তম সফরে অনেক বড় বড় অর্জনের গল্প আমাদেরকে শুনিয়ে এসেছেন, দেশবাসী শুনেছে। ঠিক সেই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মামলার কার্যক্রম শুরু হয়েছে, তাদের বিরুদ্ধে বিচারের কার্যক্রম শুরু হয়েছে। ঠিক একই সময় আবার ব্রিটিশ একটি আইনি সংস্থা আন্তর্জাতিক আদালতে সরকারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। দর্শক, বিষয়টা আসলে একটু রহস্যময় এবং জটিলও বটে। তো সরকারের সফলতার গল্পগুলো আমরা একটু শুনি। উনি প্রথমে যেই সফলতাগুলোর কথা বলছেন, প্রথম সফলতা বলছেন 1 নম্বর, যে রাজা চার্লসের কাছ থেকে একটি মর্যাদা সম্পন্ন পুরস্কার গ্রহণ এবং তার সাথে 30 মিনিটের বিশেষ সাক্ষাৎকার। হ্যাঁ, রাজার সাথে 30 মিনিটের একান্ত বৈঠক। যদিও এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না ওনার ফেসবুক পোস্ট ব্যতীত, এটির কোনো বাস্তবতা বা যৌক্তিকতা আছে বলে মনে হয় না। আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে এই ধরনের কোনো নিউজ আসেনি বা ব্রিটিশ মাধ্যম থেকেও কোথাও জানা যায়নি। হ্যাঁ, কিন্তু উনি বলছেন যে রাজা স্বয়ং তার হাতে পুরস্কার দিয়েছেন এবং তার সাথে 30 মিনিটের একান্ত বৈঠক করেছেন। যদিও দেখা গিয়েছিল পুরস্কারটি দিয়েছিল কিংস ফাউন্ডেশনের একজন কর্মকর্তা এবং তখন রাজা দর্শক সারিতে বসেছিলেন, যথারীতি তিনি উপভোগ করছিলেন। দ্বিতীয় সফলতার কথাটি বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানের সাথে একটি একান্ত বৈঠক এবং সেই বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হ্যাঁ, এটি জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক হয়েছে, এটিকে গুরুত্বপূর্ণ ধরা যেতেই পারে। 3 নম্বরে বলছেন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি অর্থাৎ এনসিএ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ সহযোগীর 170 মিলিয়নের সম্পদ জব্দের তথ্য দিয়েছেন নাকি তারা। যদিও এই রকম বিষয়ে কার্যত কোনো ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত কোনো বিশ্বস্ত মাধ্যম বা কোনো সংবাদ মাধ্যম থেকেও জানা যায়নি, বিশেষ করে কোনো ব্রিটিশ সংবাদ মাধ্যম এই ধরনের কোনো নিউজ এখনো দেয়নি। 4 নম্বরে বলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমনের কমিশনের প্রধান সহ ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে। পাচারকৃত অর্থ এবং সম্পদ পুনরুদ্ধারের ব্যাপারে এই সকল বৈঠক করা হয়েছে এবং এই সকল বৈঠকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে সরকার বিভিন্ন কাজ করতে পারবে এবং এই বৈঠকের ফলাফল নাকি খুবই আশাব্যঞ্জক হয়েছে। যদিও এই বৈঠক সম্পর্কেও
কোনো মিডিয়া থেকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়া থেকে বা ব্রিটিশ মিডিয়া থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। 5 নম্বর সফলতা হচ্ছে রোহিঙ্গাদের সংকট সমাধানের ব্যাপারে বা রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে নাকি ব্রিটিশ কর্মকর্তা বা কর্ণধার থেকে ব্রিটিশদের থেকে আশার সঞ্চার হয়েছে এবং ব্রিটিশরা নাকি এই ব্যাপারে সমাধানের আশ্বাস দিয়েছে। যদিও এরকম তথ্য উনি প্রথম জানালেন ওনার ফেসবুক স্ট্যাটাসে। ব্রিটেন সফর কালে এই ধরনের সংবাদ বা এই ধরনের তথ্য আমরা কোনো জায়গা থেকে পাইনি। রোহিঙ্গা সংকট নিরসনের ব্রিটিশরা যে কোনো রকম ভূমিকা রাখতে চায় এটি আমরা প্রথম জানতে পারলাম। দর্শক, এই হচ্ছে মোটামুটি ওনার 5টি সফলতার গল্প। হ্যাঁ, আর উনি যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এবং দুর্নীতি দমন কমিশনের প্রধানের সাথে ব্রিটিশ কর্মকর্তাদের বৈঠকের গল্পটি বললেন যে এটাকে উনি 4 নম্বর সফলতা বলেছেন, এই ব্যাপারেও আসলে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরঞ্চ আমরা যদি দেখি ব্রিটেনের বিখ্যাত আইনি সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার, এই সংস্থাটির যথেষ্ট সুনাম রয়েছে বিশ্বব্যাপী। সেই ডাউটি স্ট্রিট চেম্বার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে বা আন্তর্জাতিক আদালতে একটি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে এই সরকারের বিরুদ্ধে। তারা তাদের সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে, এটি তারা তাদের ওয়েবসাইটেই প্রকাশ করেছে। এই ডাউটি স্ট্রিট থেকে বলছে সরকারের বিরুদ্ধে 4টি সুনির্দিষ্ট অপরাধের বিষয়ে তারা মামলা করতে যাচ্ছে এবং 4টি সুনির্দিষ্ট বিষয় তারা আমলে নিয়েছে। তারা তাদের প্রস্তুতি প্রায় শেষ করেছে, খুব শীঘ্রই তারা এই মামলাটি করতে যাচ্ছে। দর্শক, যেই অপরাধগুলোকে তারা আমলে নিয়েছে আমরা সেই বিষয়গুলো একটু দেখি। তারা বলছে নির্বিচারে হত্যা, অর্থাৎ 5ই আগস্ট সরকার পতনের পরে, মানে শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী কর্মী, সাংবাদিক, সমর্থক, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার অভিযোগ রয়েছে। এই বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভাবে উঠে এসেছে এবং তারা এটি তদন্ত করে বা তারা এর অনেক তথ্য প্রমাণ ইতিমধ্যে সংগ্রহ করেছে। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে ডাউটি স্ট্রিট চেম্বারটি এটি কোনো হেলাফেলা সংস্থা নয়। তারা যথেষ্ট তথ্য প্রমাণ দিয়ে তারপরে যে কোনো মামলা রুজু করে থাকে এবং তাদের কাছে সেই ধরনের যথেষ্ট তথ্যপাত্র রয়েছে বলেই তারা দাবি করেছে। এরপরে তারা আর যে অভিযোগগুলো এনেছে, বলছে এই সরকার মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষদের জেলে পাঠাচ্ছে। জেলে পাঠানোর জন্য সরকারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে, মামলা বাণিজ্যের ব্যাপক অভিযোগ রয়েছে, সাংবাদিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের ব্যাপক অভিযোগ রয়েছে। এগুলোকে তারা সামনে নিয়ে এসেছে। আপনারা যদি তাদের ওয়েবসাইটটি ভিজিট করেন তাহলেই আপনারা এর সত্যতা যাচাই করতে পারবেন। যদিও এর আগে আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের একজন নেতা সিলেট জেলার বা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি গত নভেম্বরে 64 জনকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 64 জনকে আসামি করে একটি মামলা করেছিল, কিন্তু সেটি ছিল একান্ত ব্যক্তি পর্যায়ের মামলা বা দলীয় মামলাও বলা যেতে পারে। সেই মামলার সাথে এই মামলার নিঃসন্দেহে পার্থক্য রয়েছে বলে অনেকে মনে করেন, বিশেষ করে বিশ্লেষকগণরা এটি মনে করে থাকেন। দর্শক, আপনারাও কি তেমনটি মনে করেন যে সরকারের বিরুদ্ধে এই যে ব্রিটেনের খ্যাতনামা আইনি সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার যে মামলা করার প্রস্তুতি নিয়েছে, এটিতে কি বর্তমান সরকার চাপে পড়তে যাচ্ছে? এই মামলার সাথে কি আর কোনো উদ্দেশ্য জড়িয়ে আছে, নাকি এটি নিছকই একটি মামলা, নাকি আওয়ামী লীগের যে লবিস্ট গ্রুপ ব্রিটেনে রয়েছে সেটি বর্তমানে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে এবং সেই লবিস্ট গ্রুপের কারণেই এমন একটি অবস্থান ব্রিটেন নিতে যাচ্ছে?
দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান তার তিনি সহ 39 জন বিশাল বহর নিয়ে ব্রিটেন সফর করে আসলেন, অথচ ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি কিন্তু দেখা দিলেন না। তিনি ব্রিটেনের থেকেও তার সাথে দেখা করতে অপারগতা প্রকাশ করলেন। একজন রাষ্ট্রপ্রধানের জন্য এর থেকে বড় বা চরম অপমানের আর কিছু আছে বলে মনে হয়। ব্রিটেনের কাছে কি বাংলাদেশ কূটনৈতিকভাবে চরমভাবে প্রত্যাখ্যাত হলো? আপনারা কি এটি মনে করেন? আন্তর্জাতিক রাজনীতি থেকে ব্রিটেন কিন্তু একটি ফ্যাক্টর। দর্শক, আমাদের প্রশ্ন কি হচ্ছে, বর্তমান সরকার যখন আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ শেখ হাসিনা সহ বাংলাদেশের অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু করেছে, ঠিক তখনই এই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে, যেটি নেদারল্যান্ডে অবস্থিত, ব্রিটেনের একটি আন্তর্জাতিক খ্যাতনামা আইনি সংস্থা কর্তৃক মামলা রুজু করাকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? এটি কি বাংলাদেশ সরকারের জন্য কোনো চাপ তৈরি করবে? এই সরকারের বৈধতা নিয়েও কি কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার ইনশাআল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।